সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সত্যি কথা বলতে বর্তমান এই অতিমারীর প্রেক্ষাপটে ভালো থাকাটা একটি চ্যালেঞ্জ। সবাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছে। শিক্ষাক্ষেত্র না, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এর একটি নেতিবাচক প্রভাব এসেছে এবং সবাই সর্বাত্মক চেষ্টা করছে নিজস্ব দক্ষতা, নিজস্ব প্রাণশক্তি দিয়ে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার। শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা আগামী প্রজন্মের সন্তান, এই দেশের কাণ্ডারি, এই দেশের মুখপাত্র। শুধু এদেশ কেন, সারা পৃথিবীর জন্য তোমরা আসলে একটা রোল মডেল প্লে করবে। সেই বাস্তবতা থেকে তোমরা নিজেদেরকে অনেকটা সুসংহত রেখেছ এবং সময়ের সাথে নিজেকে অভিযোজিত করেছ। এই বিশ্বাস নিয়ে আজকে সেশনটি শুরু করতে যাচ্ছি। আমি যথারীতি তোমাদের সামনে আছি কাজী রাশেদ করিম স্যার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সবাই মিলে একটি প্রয়াসকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যেন এই প্রতিকূলতা থেকে আমরা মুক্তি পাই। প্রতিকূলতার মধ্য থেকেও যেন আমরা একটি বিকল্প ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা অব্যাহত রাখতে পারি। তারই একটি সুনির্দিষ্ট পদক্ষেপ যেটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে, সেটি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক একটি মূল্যায়নের প্রেক্ষাপট। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার বিষয়ে একটি সুচিন্তিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং তার পরিপূরক হিসেবে, তার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু হয়েছে এবং সার্বিক যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা থেকে তোমাদেরকে কিছু বিষয় আমাদের অবহিত করা প্রয়োজন যেন তোমরা এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারো। কোনো রকম জড়তা, কোনো রকম আড়ষ্টতার প্রয়োজন নেই। অ্যাসাইনমেন্ট একটি শিক্ষা কেন্দ্রিক, শিক্ষা পাঠ্যক্রম কেন্দ্রিক একটি কার্যক্রম, যেটি কিন্তু আসলে তোমার টেক্সট ওরিয়েন্টেড একটি প্ল্যাটফর্ম। কাজেই যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছো, পড়াশোনার সাথে নিজেকে একাত্ম রেখেছো, তাদের জন্য বিষয়টি কিন্তু মোটেও কঠিন না বা দুর্বোধ্য না। তো আমরা আশা করি যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত তোমাদের ভেতরে কোনো মতদ্বৈততা থাকবে না। তোমরা একটা সুনির্দিষ্ট ধারণার উপরে এসে এই কার্যক্রমটি শুরু করবে এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা ওয়ার্কশপ করানো হচ্ছে শিক্ষকদেরকে এবং শিক্ষকরা সেই ওয়ার্কশপগুলো, সেই নির্দেশনার আলোকে তোমাদেরকে আসলে অবহিত করার চেষ্টা করছে বোধহয়, এটি আমার বিশ্বাস। তো আজকে আমরা মূলত সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কিছুটা কথা বলবো যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে আমাদের কি কি বিষয় বিবেচনায় আনতে হবে, কোন বিষয়গুলোকে আমাদের পরিহার করতে হবে, কোন বিষয়গুলো প্রাসঙ্গিক, কোন বিষয়গুলো যৌক্তিক। তো অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে কয়েকটি কি পয়েন্টস আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে তোমাদের জন্য নির্ধারিত যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলোকে তোমরা দক্ষতার সাথে কাজে লাগাবে। সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক উপস্থাপন, বা যেটাকে বলা হয় যে কনসিস্টেন্ট প্রেজেন্টেশন।
চুক্তিভিত্তিক। নিজস্বতা ও স্বতন্ত্রতার উপস্থিতি। নিজস্ব সৃজনশীলতা ভিত্তিক বর্ণনা। আচ্ছা শিক্ষার্থীরা, আমি কয়েকটি বিষয় বোর্ডে নোট ডাউন করেছি। বিশেষত অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে এই জাতীয় দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। প্রথমত, বিষয়টি অবশ্যই সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক হতে হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত বিষয়ের বাইরে আলোচনা করার কিন্তু কোনো অবকাশ নেই। তোমাকে সুনির্দিষ্ট প্রেক্ষাপটের ওপরে সুনির্দিষ্ট উপস্থাপনা বা উত্তর বা যে কোনো বর্ণনাকে তোমার প্রতিষ্ঠা করতে হবে। প্রাসঙ্গিক ও যুক্তিভিত্তিক হতে হবে। যে বিষয়টি তোমার কাছে প্রত্যাশা করা হচ্ছে বা ইনকোয়ারি করা হচ্ছে সেটি যেন প্রাসঙ্গিক বা লজিক্যাল গ্রাউন্ডের উপরে যেন এস্টাবলিশড হয়। অসংলগ্ন, বিচ্ছিন্ন অথবা মূল ধারা থেকে বিচ্ছিন্ন কোনো বাস্তবতাকে আসলে আলোচনায় আনার কোনো সুযোগ নেই। কাজে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই অ্যাসাইনমেন্টকে প্রাসঙ্গিক এবং যুক্তিভিত্তিক হতে হবে। এরপরে আসো নিজস্বতা বা স্বতন্ত্রতার উপস্থিতি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থীরা, আমি বরাবরই যেটা চেষ্টা করি যে তোমাদের মধ্যে আসলে একটি সৃজনী ক্ষমতা তৈরি করার একটি উদ্যোগ কিন্তু আমি প্রতিটি সেশনেই একটু অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করি। কারণ তোমাদেরকে আমরা স্মরণ করিয়ে দেই যে তুমি কিন্তু আসলে সৃজনশীল কাঠামোর উপরে অবস্থান করছো এবং এই সৃজনশীল কাঠামোর মূল ভিত্তিটি হচ্ছে তোমার চিন্তা শক্তি, তোমার নিজস্বতা, তোমার স্বকীয়তা, তোমার যে একটা নিজস্ব ঘরনা, তোমার যে একটা নিজস্ব আঙ্গিক, তোমার যে একটি সক্ষমতার জায়গা, তোমার যে একটি নির্দিষ্ট বক্তব্য, সেইটিকে আসলে প্রমাণ করা। কাজে সেই দৃষ্টিকোণ থেকে তোমার অবশ্যই নিজস্বতা থাকতে হবে। লেখার ভেতরে আমরা যেন খুঁজে পাই যে তোমার সুনির্দিষ্ট বক্তব্য সামনে আসছে এবং এটি আসলে তোমার একান্ত আত্মস্থ একটি বিষয় হিসেবে তুমি দাঁড় করানোর চেষ্টা করছো। এবং আমাদের বিশ্বাস যে এই আঙ্গিকেই আমরা পড়াশোনা করেছি, এই আঙ্গিকটির সাথে আমরা শুরু থেকেই ওতপ্রোতভাবে জড়িত। কাজে এই সৃজনশীল প্রেক্ষাপটে অবশ্যই আমাদের নিজস্ব বা স্বতন্ত্রতার উপস্থিতি, এর কোনো বিকল্প নেই। স্ক্রিপ্টের যে কোনো স্ক্রিপ্ট বা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু দেখে যেন শিক্ষকরা বুঝতে পারে যে হ্যাঁ, এখানে তোমার নিজস্ব উপস্থিতি আছে, নিজস্ব বক্তব্যকে তুমি এখানে প্রথিত করার চেষ্টা করেছো এবং তোমার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গিকে তুমি এখানে প্রাধান্য দিয়েছো। দুঃখিত। তো এই যে নিজস্ব দৃষ্টিভঙ্গির কথা বলেছি, ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই নিজস্ব দৃষ্টিভঙ্গিটি খুবই জরুরি একটি বিষয়। ঢালাওভাবে টেক্সট কপি করা বা অন্য কোনো প্রামাণ্য দলিল, বিশেষ করে ফেসবুকে প্রদত্ত বা ফেসবুক থেকে প্রাপ্ত, ইউটিউব থেকে প্রাপ্ত বা সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত বা অন্য কোনো সহপাঠীর কাছ থেকে কোনো ডকুমেন্ট কপি করার কোনো সুযোগ
এখানে নাই, এটা গর্হিত বা পরিত্যাজ্য। অবশ্যই এই বিষয়টি পরিহার করতে হবে। আমরা তোমাদের মানের ব্যাপারে যত্নশীল, তোমাদের উপস্থাপনাকে আমরা অধিকতর গুরুত্বের সাথে বিবেচনা করব, কিন্তু আমাদের একটি অনুরোধ যেন সেটি প্রাসঙ্গিক হয় এবং তোমার নিজস্ব স্বতন্ত্রতার উপরে প্রতিষ্ঠিত হয়। এই দুটো কাজকে যদি তোমরা সন্নিবেশ করতে পারো, আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি শিক্ষকরা যে অবশ্যই তোমরা কাঙ্ক্ষিত নাম্বার অর্জন করতে পারবে। নিজস্ব সৃজনশীলতা ভিত্তিক বর্ণনা, বিষয়টি একই রকম দাঁড়াচ্ছে যে নিজস্ব চিন্তাশীলতা, নিজস্ব মননশীলতা, নিজস্ব মানসে কিন্তু তোমাকে এই বিষয়টিকে উপস্থাপন করতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা, তাহলে নিজস্ব মননশীলতা, নিজস্ব যোগ্যতা আর নিজস্ব দৃষ্টিভঙ্গি সেটিকে বিবেচনা করে সেটিকে কাজে লাগিয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে। কাজেই অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ধরনের সংশয় বা কোনো রকম ভীতি যেন তোমাদের মধ্যে কাজ না করে, সেই জন্য শিক্ষকরা বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করছে, যেটি শিক্ষা মন্ত্রণালয় আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজন করছে। সেগুলোর আলোকে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব প্রাতিষ্ঠানিক সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। কাজে অ্যাসাইনমেন্টের একটি কাঠামো থাকবে, সেই কাঠামো বা উপরের একটি ছক থাকবে, সেই ছকটি কলেজ থেকে সরবরাহ করা হবে। ওই কভার পেজে মূলত আসলে কিছু গুরুত্বপূর্ণ ইনকোয়ারি থাকবে, তোমার নাম বা প্রাসঙ্গিক যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো সন্নিবেশ করতে হবে, তারপর নিয়ম মাফিক সেটিকে সংরক্ষণ করতে হবে। এবং যে অংশে আসলে লেখার প্রেক্ষাপটটি থাকবে সেখানে তোমাদেরকে তোমাদের যে আলোচনা, তোমাদের যে বর্ণনা সেটি সংযুক্ত করতে হবে। তো এই বিষয়টি কলেজ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তোমাদেরকে তাদের নিজস্ব উদ্যোগে অবশ্যই অবহিত করবে। বিষয়টি নিয়ে আশা করি কোনো জটিলতা সৃষ্টি হবে না। এখন তোমরা যে বিষয়টি করবে সেটি হচ্ছে যে চূড়ান্ত পরীক্ষার অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে চূড়ান্ত প্রস্তুতি আমরা গ্রহণ করি, সেই প্রস্তুতিটিকে বাস্তবায়ন করার জন্য, সেই প্রস্তুতিটিকে যেন আমরা আসলে পরিপূর্ণ করতে পারি। আমরা যেন মনে করি যে হ্যাঁ, পরীক্ষা সংগঠিত হবে, পরীক্ষা সংগঠিত হচ্ছে, অবশ্যই হবে। শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকভাবে খুবই সিনসিয়ারলি আসলে চাচ্ছে, সবাই চাচ্ছে যে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হোক এবং তোমরা ফিজিক্যালি সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করো। কাজেই ওই ইতিবাচক মানসিকতা নিয়ে, সেই দূরদর্শিতা নিয়ে আসলে যেন তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার প্রস্তুতিটি সম্পন্ন হয়। এক্ষেত্রে কিন্তু গা ছাড়া ভাব বা কোনো রকম শিথিলতার কোনো সুযোগ নাই, কোনো রকম উদাসীনতা, কোনো ধরনের উন্নাসিকতা কিংবা কিছুটা হালকা করে দেখার যে মনোবৃত্তি, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। খুব গুরুত্বের সাথে কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্টের বিষয়টি বিবেচনা করতে হবে। তো আজকের আলোচনা মূলত এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক আলোচনা। এখানে আসলে আমরা তোমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছি সেটি হচ্ছে যে তোমরা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত যে দিক নির্দেশনা আছে তার আলোকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো রচনা করবে, প্রস্তুত করবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানে এটা জমা দেওয়ার চেষ্টা করবে। এখানে অবশ্যই তোমাদের একটি গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা আলোচনাটাকে কিভাবে উপস্থাপন করব, একটু বাস্তবতার আলোকে যদি আমরা আলোচনা করি, দেখি যদি ব্যাপারটা এরকম আসে যে ব্যবস্থাপনা চক্রের ধারণা বর্ণনা করো, ব্যবস্থাপনা চক্রের ধারণা বর্ণনা করো, তো এক্ষেত্রে আমাদের শুরুটা বা ভূমিকাটা কি হতে পারে?
যে কোনো উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটি ভূমিকা থাকে, আমরা সবাই কিন্তু এটা জানি। কাজে সেই ভূমিকাটাকে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে চিহ্নিত করব। তো যদি বিষয়টি এরকম হয় যে ব্যবস্থাপনা চক্রের ধারণা বর্ণনা করো, তাহলে সেক্ষেত্রে আমাকে আসলে ব্যবস্থাপনা কি এবং ব্যবস্থাপনা চক্র কি, এই দুটি বিষয়কে একটু পরিষ্কার করে নিতে হবে। যদি সেই বিষয়টি আমি পরিষ্কার করি, তাহলে পরবর্তীতে ব্যবস্থাপনা চক্র সংক্রান্ত যে আলোচনা বা আমাদের যে উপস্থাপনা, সেটি উপলব্ধি করা বা সেটি বোঝার ক্ষেত্রে অনেকটা আমরা সাবলীল আচরণ করতে পারবো বা অনেকটা গ্রহণযোগ্য হবে তোমার সেই উপস্থাপনাটুকু। ব্যবস্থাপনা সম্পর্কে আমরা প্রথমে বলতে পারি যে এটি আসলে একটি প্রক্রিয়া, এটি একটি সুদূর প্রসারী পদ্ধতিগত বিষয়, এটি একটি সৃজনশীল মাধ্যম, এটি একটি গঠনমূলক প্রক্রিয়া, এটি একটি উদ্দেশ্য অর্জনের হাতিয়ার, এটি আসলে উৎসাহ প্রদানের বা মানব সম্পদকে কাজে লাগানোর একটি সমন্বিত প্রচেষ্টা। তুমি যেভাবে ইচ্ছা তোমার মনের মাধুরী মিশিয়ে, তোমার নিজস্বতা দিয়ে, তোমার নিজস্ব ভাবনার আলোকে, তোমার নিজস্ব শব্দশৈলী, বাক্যবিন্যাস, শব্দ চয়নের মধ্য দিয়ে তোমার উপস্থাপনাকে অনেক বেশি প্রাঞ্জল করে তুলতে পারো। সেখানেই কিন্তু তোমার যে ব্যতিক্রমী যে দৃষ্টিভঙ্গি, সেটা প্রমাণিত হবে। শিক্ষার্থীরা, কোনো বাস্তবতাকেই আসলে হালকা করে দেখা উচিত না। কাজেই অ্যাসাইনমেন্টের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব এবং আমরা আমাদের স্বতঃস্ফূর্ততা, আমাদের নিজস্বতা দিয়ে এটিকে সাজিয়ে তুলব, যেন আমরা সত্যিকার অর্থে প্রকৃত প্রস্তাবে ভালো নাম্বার অর্জন করতে পারি। কেননা অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি একটি বিকল্প এবং পরিপূরক কার্যক্রম হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করছে। সেটিকে বিভিন্নভাবে মূল্যায়নের সুযোগ আছে এবং পরবর্তীতে তোমাদের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজে বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সাথে তোমাদেরকে বিবেচনা করতে হবে। ফিরে আসি আবার একটু আলোচনা, যে ব্যবস্থাপনা চক্রের ধারণা বর্ণনা করো। এটি যদি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হয়, তাহলে অবশ্যই আমি ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা চক্র এই দুটো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা উপস্থাপন করার চেষ্টা করব। ব্যবস্থাপনা একটি সৃজনশীল প্রক্রিয়া, আমরা সবাই জানি। এটি এমন একটি প্রক্রিয়া যেটি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ব্যক্তিক, প্রাতিষ্ঠানিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উদ্দেশ্য অর্জনে সহযোগিতা করে। তাহলে যে কোনো সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক বা কাঠামো ভিত্তিক উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে ব্যবস্থাপনা একটি চালনা শক্তি, একটি সঞ্চালক বা অনুঘটকের ভূমিকা পালন করে। অ্যাসাইনমেন্ট রচনার ক্ষেত্রে বাক্যবিন্যাস বা শব্দশৈলী বা শব্দের যে নান্দনিকতা আছে, শব্দের যে প্রাসঙ্গিকতা আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখবে অন্যান্যদের ক্ষেত্রে। তোমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে অ্যাসাইনমেন্টের মূল্যায়নটিও কিন্তু অনেকটা প্রতিযোগিতামূলক। কাজে বিষয়টিকে নিজস্ব দৃষ্টিভঙ্গির আওতায় এনে তোমাকে কাজটি শুরু করতে হবে। তাহলে ব্যবস্থাপনা একটি সার্বজনীন ভাবনা, যে ভাবনা আসলে যে কোনো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনকে সহযোগিতা করে বা সহায়তা করে। এখন আমরা আমাদের যে টেক্সট ভিত্তিক আমরা সংজ্ঞা আমরা দিতে পারি যে ব্যবস্থাপনা এমন একটি সমন্বিত প্রক্রিয়া যেটির সাথে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কর্মকাণ্ডগুলো যুক্ত থাকে। বা একেবারেই যদি আমাদের সেই বইয়ের ভাবনাটাকে আমরা যদি তুলে ধরি, তাহলে বিষয়টি কি দাঁড়ায় যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, তাই না, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের সমষ্টিগত রূপকে ব্যবস্থাপনা বলে।
এইভাবেও কিন্তু বলা যেতে পারে। টেক্সটকে আমরা ওভারলুক করতে বলছি না, আমরা যেটা চাচ্ছি যে টেক্সটের ইনফরমেশনস বা টেক্সটের যে কনসেপ্টগুলোকে নিয়ে তুমি তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে, নিজস্বতার আলোকে, নিজস্ব লেখনীর মাধ্যমে তোমরা জানো তো এই অ্যাসাইনমেন্টগুলো রিঅ্যারেঞ্জ করতে পারো, সাজাতে পারো। আমরা যেন অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারি যে আসলে তোমার নিজস্বতা, তোমার আন্তরিকতা, তোমার যে একটা নিবেদিত প্রচেষ্টার মাধ্যমে তুমি কাজটি করার চেষ্টা করেছো। সেখানে তোমার ভাষাগত দক্ষতা, তোমার বিষয়ভিত্তিক জ্ঞান, তোমার নান্দনিকতা, তোমার লিখনির যে নৈপুণ্য, এই বিষয়গুলোকে কিন্তু আমরা মূল্যায়নে নিয়ে আসব। তারপরেও সুনির্দিষ্ট যে নীতিমালা আছে, কাঠামোগত বিষয় আছে, সেইটিকে কোনোভাবে ওভারলুক করা যাবে না। ওই নির্দেশনার আলোকেই কিন্তু আসলে অ্যাসাইনমেন্টগুলো সাজাতে হবে। তো ব্যবস্থাপনা সম্পর্কে একটি ধারণা দেওয়ার পরে কিন্তু আমরা ব্যবস্থাপনা চক্র নিয়ে কথা বলি। চক্র কি? একটি ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনো সাইক্লিক অর্ডারের মধ্যে আসলে অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো স্টেজ থাকে, অনেকগুলো এলিমেন্টস থাকে, যে এলিমেন্টসগুলো আসলে একত্রে একটি প্রসেসকে কমপ্লিট করে। তো চক্রের মধ্যে আসলে আমরা কিছু কাজকে খুঁজে পাবো, কিছু পদ্ধতিগত ধাপকে খুঁজে পাবো, কিছু পর্যায়কে খুঁজে পাবো, যে পর্যায়গুলো সিকোয়েন্সিয়ালি অর্থাৎ গ্র্যাজুয়ালি একটি কমপ্লিট কনসেপ্ট দাঁড় করাবে। কমপ্লিট কনসেপ্টটা কি হবে? ব্যবস্থাপনা চক্রের মধ্যে দিয়ে আসলে ব্যবস্থাপনার যে প্রকৃতি, ব্যবস্থাপনার যে রূপরেখা, ব্যবস্থাপনার যে পদ্ধতিগত ধারণা, সেইটি কিন্তু আসলে পরিস্ফুট বা প্রতিফলিত হবে। কাজে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা ব্যবস্থাপনা চক্র সম্পর্কে একটু ধারণা দেওয়ার পরে কিন্তু আসলে আমরা এই চক্রের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা সামনে আনব। এরপরে হয়তো তোমরা বলতে পারো যে ব্যবস্থাপনা চক্রের মধ্যে আসলে কি কি আছে। ব্যবস্থাপনা চক্রের মধ্যে শিক্ষার্থীরা কি থাকে? মূলত থাকে যে ব্যবস্থাপনার কর্মকাণ্ডগুলো। এই সাইকেলের মধ্যে, এই ব্যবস্থাপনা চক্রের মধ্যে সন্নিবেশিত থাকে ব্যবস্থাপনার কর্মকাণ্ডগুলো, যেগুলো ধারাবাহিকভাবে, যেগুলো চক্রাকারে সম্পাদিত হয়। অর্থাৎ একটি কর্মকাণ্ড পরের কর্মকাণ্ডকে বাস্তবায়নের ক্ষেত্রে সাহায্য করে। এক্ষেত্রে ধারাবাহিকতা বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। ব্যবস্থাপনার কর্মকাণ্ডগুলো অবশ্যই ধারাবাহিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে এবং একটি রূপরেখা অনুযায়ী সম্পাদিত হতে হবে। তাহলে এই প্রক্রিয়ার, ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে সুফল, যে কার্যকারিতা, যে ফলপ্রদতা, সেটি কিন্তু প্রতিষ্ঠিত হবে। কাজগুলো যদি অসংলগ্নভাবে সম্পাদিত হয় বা পরের কাজ আগে, আগের কাজ পরে, এই বিষয়গুলো যদি এইভাবে দাঁড় করানো হয়, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট প্রসেসটাকে কিন্তু আসলে আমরা কমপ্লিটলি রিয়েলাইজ করতে পারবো না। কাজে ব্যবস্থাপনা চক্রের মধ্যে দিয়ে আসলে ব্যবস্থাপনার বিভিন্ন ফাংশনসগুলোকে আমরা পাই এবং এই ফাংশনসগুলো, এই কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়। যেমন ব্যবস্থাপনার কাজগুলো কিভাবে আসে আমরা যদি একটু ভাবার চেষ্টা করি শিক্ষার্থীরা, প্রথমে আসে কি? পরিকল্পনা। পরিকল্পনার পরে থাকে সংগঠন, সংগঠনের পরে থাকে হয়তো নির্দেশনা, এরপরে নেতৃত্ব দান, প্রেরণা, সমন্বয় সাধন, আর সবার শেষে থাকে নিয়ন্ত্রণ। আবার নিয়ন্ত্রণের পরে কি শুরু হয়? পরিকল্পনা। তাহলে দেখা যাচ্ছে যে এই কাজগুলো একটির পরে একটি সূত্র ধরে আরেকটি কিন্তু অগ্রসর হয়। পরিকল্পনা যদি সঠিকভাবে আমরা প্রণয়ন করতে পারি বা পরিকল্পনা কাঠামো দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু সেই পরিকল্পনার আলোকে পরবর্তী কাজ যে সংগঠন আছে, সেই সংগঠনটি আমাদের এগিয়ে নেওয়া সম্ভব হয়। পরিকল্পনা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু সাংগঠনিক যে কর্মকাণ্ড, সেটি আসলে শুরু করা যাবে না। শিক্ষার্থীরা, বিষয়বস্তু যেন তোমার কাছে খুবই সাবলীল হয়, যেন পরীক্ষায় অংশগ্রহণ করে
তোমার মধ্যে যে স্যাটিসফ্যাকশন, তোমার মধ্যে যে সন্তুষ্টি অর্জিত হয় অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, কিন্তু সেই সাবলীল, সেই সহজ, সেই যে সারল্য, অর্থাৎ নিজের যে প্রণোদনা, প্রেষণার জায়গাটা যেন তোমাদের মধ্যে থাকে। তোমরা যেন কোনো অবস্থায় নিরুৎসাহিত না হও এবং বিষয়টি থেকে বিচ্ছিন্ন না হও। অর্থাৎ তোমার সমস্ত অনুকূলতা নিয়ে একটি অনুকূল বাস্তবতার মধ্য দিয়ে তোমাকে কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো করতে হবে এবং বিষয়টিকে যেন তুমি আসলে উপভোগ করো। আমরা জানি যে রিডিং ফর প্লিজার এরকম একটা কনসেপ্ট কিন্তু প্রচলিত আছে, যে কাজটির মধ্যে অর্থাৎ লার্নিং প্রসেসের মধ্যে যদি আমি আনন্দ না পাই, আমি যদি, তাহলে কিন্তু আমার নিজস্বতা, আমার সক্রিয়তা, আমার সক্ষমতার জায়গাটা আসলে তৈরি হবে না। কাজে অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা, এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা অন্ততপক্ষে তোমাদের কাছে, কিন্তু ভবিষ্যতে তোমাদের উচ্চশিক্ষা কার্যক্রমে কিন্তু বিভিন্নভাবে অ্যাসাইনমেন্টের প্রক্রিয়াটি আসবে এবং বর্তমানের যে অভিজ্ঞতা আশা করি সেটি তোমাদেরকে অনেকটাই সহযোগিতা করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে অ্যাসাইনমেন্টের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নাও, কিন্তু এটিকে নিয়ে যেন নিজের ভেতরে কোনো জটিলতা বা অস্থিরতা না থাকে। অত্যন্ত সাবলীলভাবে, অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে তোমরা কাজটি করো। আশা করি শিক্ষকরা তোমাদের সাথে আছে এবং তোমাদের এই কর্মপ্রচেষ্টার প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষকরা সঠিক মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করবে। এরপরে যদি আরেকটা ভাবনাকে আমরা নিয়ে আসি যে ব্যবস্থাপনা কি সার্বজনীন কিনা। তো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এর আগে ইনফরমেশন পেয়েছি, বা অনেকে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে আমরা ব্যবস্থাপনার সার্বজনীন বিষয়টিকে আমরা দেখেছি। তো জাস্ট ওই বৈশিষ্ট্যটিকেই আসলে একটু বিশ্লেষণ করে নিজের মতো করে তুলে ধরা। কিছু বিষয় আসলে টেক্সট তোমাদেরকে কিছু পার্টিকুলার সুনির্দিষ্ট ইনফরমেশন দেয়, কিন্তু সেই ইনফরমেশনের আলোকে কিন্তু তোমার ভাবনার জগৎ অর্থাৎ তোমার মনোজগৎটাকে তৈরি করতে হবে, যেন ওই বিষয়বস্তুর ওপরে তুমি নিজস্ব মতামত, নিজস্ব ধারণাগুলো প্রয়োগ করতে পারো। ব্যবস্থাপনা সার্বজনীন কথাটি শুনলে কি মনে হয়? যে ব্যবস্থাপনার যে ব্যাপ্তি, ব্যবস্থাপনার যে ক্ষেত্র, তার ব্যাপকতা সম্পর্কে কিন্তু আমরা একটু ধারণা পেতে পারি বা অনুমান করতে পারি। সার্বজনীন মানে কি? একটি ব্যাপক সম্প্রসারণশীল প্ল্যাটফর্মকে বুঝিয়ে থাকে, আমরা বুঝে থাকি, যেটার ব্যাপ্তি, যেটার ক্ষেত্র অনেকটা সুবিস্তৃত এবং সম্প্রসারণশীল। তাহলে ব্যবস্থাপনাকে যদি আমরা খুঁজি যে আসলে ব্যবস্থাপনা কোথায় আছে, ব্যবস্থাপনার অস্তিত্ব কোথায়, ব্যবস্থাপনার প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায়, ব্যবস্থাপনাকে আমরা কিভাবে কোথায় কোথায় কাজে লাগাই, এই প্রশ্নগুলো যদি আমাদের মনে কাজ করে, দানা বেঁধে যায় এই জিজ্ঞাসাগুলো, তাহলে কিন্তু আমরা সহজেই ব্যবস্থাপনা সার্বজনীন কিনা এটার বিষয়ে আমাদের একটি আত্মস্থতা অর্থাৎ নিজস্ব একটি সমর্থন খুঁজে পাবো। শিক্ষার্থীরা, তোমাদের এই মানসিক সমর্থনটুকু, মানসিক শক্তিটুকু জাগিয়ে তোলার ব্যাপারে আমি বিশেষভাবে বিনীত আহ্বান জানাচ্ছি। তাহলে দেখবে যে আসলে পড়াশোনার বিষয়টি অর্থাৎ এই সৃজনশীল কাঠামোর মধ্য দিয়ে আমাদের পাঠ্যক্রমের বিষয়টি কত বেশি চিত্তাকর্ষক, কত বেশি আনন্দদায়ক হবে, যেটি পরবর্তীতে তোমার শিক্ষা কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে, তার উৎকর্ষতা বিধানের ক্ষেত্রে তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে। কাজে নিজের মনের ভেতরে একটি কনফিডেন্স লেভেল তৈরি করতে হবে। সেই কনফিডেন্স লেভেলটাকে কাজে লাগিয়ে নিজস্ব একটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে, নিজস্ব একটি মানসিক কাঠামোর মধ্য দিয়ে অ্যাসাইনমেন্টগুলোকে আমাদের বিন্যাস করতে হবে। তাহলে ব্যবস্থাপনা সার্বজনীন কিনা এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা খুঁজি,
বা এই পার্টিকুলার বিষয়টি সম্পর্কে আমরা যদি নিজস্ব ভাবনাটা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ব্যবস্থাপনার প্রায়োগিক ক্ষেত্রগুলোকে আমাকে বুঝতে হবে। তাহলে কিন্তু এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে যে ব্যবস্থাপনা সার্বজনীন কিনা। ব্যবস্থাপনা কোথায় আছে? খেলার মাঠে, পরিবারে। আমরা যে পরিবারে মানুষ হই, সেই পরিবারে কি ব্যবস্থাপনা নেই? সেখানে কি নেতৃত্ব নেই? বাবা কিংবা মায়ের নেতৃত্বে কিংবা যৌথ নেতৃত্বে পরিবার পরিচালিত হয়, এখানে কি ব্যবস্থাপনা নেই? এখানে কি সুনির্দিষ্ট একটি বাজেট নেই? এখানে কি সুনির্দিষ্ট একটি পরিকল্পনা নেই? অবশ্যই আছে শিক্ষার্থীরা। আমরা খেলার মাঠে যাচ্ছি, সেই খেলার মাঠে কি ব্যবস্থাপনা নেই? সেখানেও একটি নিয়মতান্ত্রিক ধারা আছে, সেখানেও পরিকল্পনা আছে, সেখানেও খেলোয়াড়দের মধ্যে একটি সংগঠনের বিষয় থাকছে, তাদেরকে উৎসাহিত দানের একটি বিষয় থাকছে এবং একটি লক্ষ্য অর্জনের অব্যাহত প্রচেষ্টা থাকছে। কাজে সেখানেও কিন্তু ব্যবস্থাপনা আছে। আমরা মসজিদে কিংবা যে কোনো ধর্মীয় উপাসনালয়ে যাই, সেখানে কি শৃঙ্খলা নেই? সেখানে কি ব্যবস্থাপনা নেই? অবশ্যই আছে। তাহলে আমাদের পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, আজকে এই যে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে, যে এই যে বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেখানে কি ব্যবস্থাপনা নেই? আছে। এই যে দুর্যোগকালীন বাস্তবতা, যেখানে শিক্ষা মন্ত্রণালয় তোমাদেরকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে, বিশেষায়িত সেবা প্রদান করার চেষ্টা করছে, সবাইকে সংগঠিত করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে, এটি কি ব্যবস্থাপনাকে প্রমাণ করে না? তাহলে এমন কোনো প্রেক্ষাপট নাই, এমন কোনো কর্মপ্রচেষ্টা নাই যেখানে আসলে ব্যবস্থাপনা নেই। কাজে সেই দৃষ্টিকোণের আলোকে অবশ্যই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা সার্বজনীন। তাহলে এই উক্তিটি দ্বারা যেটি প্রমাণিত হয় যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, ধর্মীয় প্রতিটি বাস্তবতার মধ্যে আমাদের ব্যবস্থাপনা আছে। ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে আমাদের সুনির্দিষ্ট কাজগুলো সঠিকভাবে লক্ষ্য অনুযায়ী আমরা সম্পাদন করতে পারবো না। শিক্ষার্থীরা, এইভাবে যদি তোমার ভাবনাটাকে তুমি যদি নিজের মধ্যে দাঁড় করাতে পারো, আমার বিশ্বাস তোমাদের লিখনির মধ্য দিয়ে তোমাদের সেই নিজস্বতা সামনে আসবে এবং সেটা কি আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা? শিক্ষার্থীরা, এই ভাবনাটাকে যদি আমরা একটু বিবেচনায় আনি, কি মনে হয় বলো তো তোমরা? আমাদের টেক্সটে কিছু কনসেপ্ট আছে, সেই টেক্সটের কনসেপ্টের সাথে যদি মিলিয়ে নিই যে ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা, কি মনে হয় আসলে ব্যবস্থাপনার প্রকৃতিটা কি, ব্যবস্থাপনার ধরনটা কি, ব্যবস্থাপনার আসলে স্বরূপটা কি, নেচারটা কি? এটাকে বোঝার জন্য কিন্তু আমরা এই প্রশ্নটাকে, এই বিষয়টিকে আমরা সামনে আনতে পারি যে ব্যবস্থাপনা বিজ্ঞান না কলা। আমরা জানি যে ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট বিষয়, যেটি অনেক সুচিন্তিত, অনেক গবেষণা লব্ধ, অনেক গঠনমূলক তাত্ত্বিক অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়েছে এবং ব্যবস্থাপনার যে মৌলিক ধারণাগুলো, সেটি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে এই কনসেপ্টগুলোকে কাজে লাগানো হয়, সেই কনসেপ্টগুলোর মধ্যে একটি সাদৃশ্য আছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেভাবে কাজে লাগাচ্ছি, আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনাকে যেভাবে কাজে লাগাচ্ছি, কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রে ব্যবস্থাপনাকে যেভাবে কাজে লাগাচ্ছি, সেটি কিন্তু একটি সুনির্দিষ্ট রূপরেখার উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের ভিন্নতার কারণে সেক্ষেত্রে প্রায়োগিক ভিন্নতা হতে পারে, কিন্তু মৌলিক ধারণা কিন্তু কখনো বিচ্ছিন্ন হবে না। মৌলিক ধারণার মধ্যে কিন্তু কখনো কোনো বিচ্যুতি কিংবা কোনো অসঙ্গতি আসবে না। কাজেই ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে আমরা যে সুনির্দিষ্ট বক্তব্যটি রাখতে পারি, সেটি হচ্ছে যে ব্যবস্থাপনা অবশ্যই কিছু সুচিন্তিত তাত্ত্বিক জ্ঞান, কিছু গবেষণালব্ধ চিন্তাশীলতা থেকে প্রতিষ্ঠিত, যেটি বিজ্ঞানের বৈশিষ্ট্যের সাথে
সঙ্গতিপূর্ণ। বিজ্ঞান কি? প্রমাণিত, সুপ্রতিষ্ঠিত এবং সুনির্দিষ্ট নির্দেশনা নির্ভর। কাজে সেই বাস্তবতা থেকে আমরা ব্যবস্থাপনাকে যদি খুঁজে নিই, তাহলে ব্যবস্থাপনার যে ধ্যান ধারণা, ব্যবস্থাপনার যে মৌলিক তত্ত্বগুলো, সেগুলোও কিন্তু কিছু সুচিন্তিত প্রেক্ষাপটের আলোকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, যেটির ব্যত্যয় বা বিচ্যুতি কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ সার্বজনীনভাবে এই তত্ত্বগুলো, এই ধারণাগুলো, ব্যবস্থাপকীয় ধারণাগুলো প্রমাণিত, স্বীকৃত এবং প্রয়োগযোগ্য। ফলে আমরা ব্যবস্থাপনাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে পারি। যদিও প্রাকৃতিক বিজ্ঞানের মতো অতটা অকট্ট নয়, তবে এটা স্বতঃসিদ্ধ এবং সুচিন্তিত ধ্যান ধারণার উপরে এবং একটি চিন্তাশীল, সৃজনশীল এবং মননশীল বাস্তবতার আলোকে প্রতিষ্ঠিত। এখন ব্যবস্থাপনাকে কলা আমরা বলবো কি না? কলা আসলে কি? কলা বলতে বোঝাচ্ছে যে প্রয়োগ কৌশল বা প্রয়োগ দক্ষতা। আমরা বলেছি যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা কিছু তত্ত্ব, কিছু মৌলিক ধারণা, কিছু দৃষ্টিভঙ্গি, কিছু অ্যাপ্রোচ, সেগুলোকে আমরা আসলে অর্জন করি এবং এগুলো প্রয়োগের ক্ষেত্রে কিন্তু নিজস্ব দক্ষতা, যোগ্যতার বিষয়টি কিন্তু থেকে যায়। একটি ব্যাংকের ম্যানেজার ব্যবস্থাপনার নীতিগুলো কিভাবে প্রয়োগ করবে, ব্যবস্থাপনার কর্মকৌশলগুলো কিভাবে কাজে লাগাবে, এটি কিন্তু অনেকটা তার নিজস্ব সৃজনশীলতা, তার নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, তার যে দূরদর্শিতা, তার যে সূক্ষ্মদর্শিতা, তার উপরে নির্ভরশীল। উদ্দেশ্য কিন্তু একটি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বা সাংগঠনিক উদ্দেশ্য অর্জন করা, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সে ভিন্নতা আনতে পারে, তার নিজস্বতার প্রয়োগ সে করতে পারে, তার নৈপুণ্যতা সে দেখাতে পারে। কেননা আমরা জানি যে ব্যবস্থাপনার কর্মকৌশলগুলো ব্যক্তি স্বাতন্ত্র্যতার উপরে নির্ভরশীল। তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো রচনা করবে শিক্ষার্থীরা, সবার অ্যাসাইনমেন্ট কি একই মানের হবে, একই কাঠামোর হবে, একই ভাষাগত বিন্যাস সেখানে থাকবে? হয়তো না। তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে অবশ্যই একটি প্রাসঙ্গিক যোগসূত্র থাকবে, কিন্তু তোমাদের লেখার ধরন, লেখার যে উপস্থাপনা কৌশল, সেটার মধ্যে কিন্তু ভিন্নতা বা স্বতন্ত্রতা থাকতে পারে। তেমনি ব্যবস্থাপনার তত্ত্বগুলো প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে নিজস্বতা, ব্যক্তি নান্দনিকতা, ব্যক্তি নৈপুণ্য, অর্থাৎ ব্যক্তি কলাকৌশল প্রয়োগের কিন্তু একটি সুযোগ থাকে। এই দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনাকে আমরা কলা হিসেবে বা এক ধরনের দক্ষতার নৈপুণ্য হিসেবে আমরা দাঁড় করাতে পারি। ব্যবস্থাপনার চিন্তাধারাগুলো ব্যক্তিভেদে, প্রতিষ্ঠান ভেদে, বাস্তবতার ভেদে, পরিস্থিতির প্রেক্ষাপটের ভিন্নতায় আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি, যদিও তার মৌলিকত্ব একই। কাজে এই দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনাকে আমরা কলা হিসেবে দাঁড় করাতে পারি। আমরা লাস্টে একটি অপশন দিয়েছিলাম, দেখো ব্যবস্থাপনার কার্যকারিতা বা প্রয়োগযোগ্যতা সম্পর্কে তোমার মতামত। এখানে আমরা এই স্টেটমেন্টের মধ্য দিয়ে আসলে কি খুঁজে পাই? স্টেটমেন্টের মধ্য দিয়ে যেটা চাওয়া হয়েছে যে ব্যবস্থাপনার যে সুফল, যে ইম্পর্টেন্সের যে দিকটি আছে, যে তাৎপর্যের যে দিকটি আছে, সেইটি সম্পর্কে আসলে তোমার মতামতটা কি? তো আমরা যদি ম্যানেজমেন্টের ফাংশনসগুলো দেখি বা ম্যানেজমেন্টের গুরুত্বগুলো আমরা টেক্সট থেকে হায়ার করি বা টেক্সট থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে সহজে একটি অ্যাসাইনমেন্ট দাঁড় করানো যেতে পারে। কিন্তু আমরা যেটা চাই যে এটি যেন তুমি তোমার নিজস্ব আঙ্গিকে লেখার চেষ্টা করো, কেননা আমাদের যে সৃজনশীল কাঠামো সেটি কিন্তু সেটাই দাবি করে যে সবসময় তোমার নিজস্ব একটি ঘরনা, তোমার নিজস্ব একটি প্রেক্ষাপট তুমি প্রাধান্য দেবে। তো ম্যানেজমেন্টের কার্যকারিতা বা প্রয়োগযোগ্যতার ক্ষেত্রে তোমাদের নিশ্চয় প্রত্যেকেরই নিজস্ব কিছু অভিমত থাকতে পারে, নিজস্ব কিছু সংশ্লিষ্ট বা প্রাসঙ্গিক আলোচনা থাকতে পারে, সেটা তোমাদের মতো করে তোমরা উপস্থাপন করতে পারো। কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে আসলে
আমরা যে বিষয়টিকে খুঁজে পাই সেটি হচ্ছে যে ব্যবস্থাপনার কাজগুলো বা এর সুফল বা এর ইম্পর্টেন্সগুলোকে আমরা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেটা তুমি তোমার মতো করে যদি আমাদের সামনে উপস্থাপন করতে পারো, আমরা জিনিসটা জাস্টিফাই করে আমরা সঠিক মূল্যায়নের পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমার মনে হয় যে অ্যাসাইনমেন্টের বিষয়ে খুব বেশি অস্পষ্টতা বোধহয় আর আমাদের থাকবে না। আমরা যেভাবে অন্যান্য একাডেমিক কার্যক্রমগুলো সাবলীলভাবে করে যাই, অ্যাসাইনমেন্ট তারই একটি অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তোমাদের প্রতি আবারও অনুরোধ রাখছি যে কোনো অবস্থায় এটিকে হালকা করে বা এটিকে কোনো শিথিলতার পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কেননা পরবর্তীতে মূল্যায়ন কাঠামোর সাথে এটি সংশ্লিষ্ট একটি বিষয়। কাজে এটি গুরুত্বের সাথে এবং স্বতঃস্ফূর্ততার সাথে, আবারও বলছি স্বতঃস্ফূর্ততার সাথে বিষয়টি উপভোগ করো, বিষয়টিকে নিয়ে নতুনভাবে ভাবো এবং দেখো এই অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে তোমাদের যে নলেজ লেভেল বৃদ্ধির যে জায়গাটি সেটি অনেক বেশি কিন্তু উন্নত হচ্ছে এবং তোমাদের যে ধারণাগুলো, বিষয়ভিত্তিক ধারণাগুলো আরও সমৃদ্ধ হচ্ছে এবং তোমার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গির জায়গা প্রতিষ্ঠিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা এই সংশ্লিষ্ট যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো আমরা সংরক্ষণে রাখবো, সেটা আমরা সুনির্দিষ্টভাবে রিড আউট করব এবং তারই প্রেক্ষাপটে অ্যাসাইনমেন্টগুলো আমরা ডেভেলপ করব। তা আশা করি এই বাস্তবতাগুলোকে আমরা মেনে নিয়েই আমাদের কাজগুলোকে আমরা কন্ডাক্ট করব এবং যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা তোমাদের পাশে আছে, সেটা অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অফলাইন প্ল্যাটফর্মে তোমরা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারো। তা আশা করি বিষয়টা নিয়ে আর কোনো জটিলতা নয়, আর কোনো দীর্ঘসূত্রিতা নয়, বরং এটি নিয়ে আমরা অনেক সাবলীল এবং কমফোর্টেবল মুডে আমরা আসলে আগানোর চেষ্টা করব। তো এর জন্য প্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে যে টেক্সটগুলোকে ভালো করে রিভিউ করতে হবে। আমি যদি টেক্সটটা ভালো করে রিভিউ না করি, আমার চ্যাপ্টারগুলো যদি আমি ঠিক মতো কভার করতে না পারি, আমার বিষয়ভিত্তিক ইনফরমেশনগুলো যদি আমি মাথায় না নিতে পারি, তাহলে কিন্তু আমার চিন্তাশীলতা, আমার মননশীলতার পরিস্ফুটন ঘটবে না। কাজেই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি বিকাশের জন্য কিন্তু আমার টেক্সট ভিত্তিক অর্থাৎ পাঠ্যক্রম ভিত্তিক যে আলোচনা সেটি কিন্তু মাস্ট, সেটি খুবই খুবই এসেনশিয়াল একটি বিষয়। এখন যেহেতু ফিজিক্যাল ক্লাসগুলো হচ্ছে না, আশা করি এটি তোমরা দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে একটু একটু কভার করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটির সাথে তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ফলাফল অনেকটাই সংশ্লিষ্ট বা জড়িত আছে। তো শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা নিয়ে আমাদের আর সমস্যা হবে না। পরবর্তীতে আমরা বিভিন্ন সেশনে এই বিষয়গুলো সম্পর্কে আরও কার্যকর, আরও ফলপ্রসূ আইডিয়াগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এভাবেই একটা কনক্লুশনে আসতে চাই যে আমরা অ্যাসাইনমেন্টগুলো সম্পর্কে সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো জানব এবং সেগুলো নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে, নিজস্ব সৃজনশীলতার আলোকে আমরা ডেভেলপ করব এবং তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমার যে সিলেবাস আছে, তোমার যে টেক্সট ভিত্তিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করে নেওয়া। ধন্যবাদ শিক্ষার্থীরা। এই প্রতিকূল বাস্তবতায় নিজেকে সুরক্ষিত রাখো, নিরাপদ রাখো, আত্মবিশ্বাস রাখো এবং সৃষ্টির কর্তার কাছে আমাদের সর্বোত্তম আবেদন নিবেদন পেশ করে আমরা তার সহযোগিতা মধ্য দিয়ে আমরা একটি সুসময়কে আলিঙ্গন করব। তার জন্য আমাদের সমবেত প্রচেষ্টা থাকবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আজকের সেশন শেষ করছি। ভবিষ্যতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।